সরলা ক্ষীণস্বরে তাকে ডাকে, তারপর মাথার বালিশটা ছুঁড়ে মারে। কিন্তু নরম বালিশের গায়ে কি ঘুম ভাঙে কাঁচা বয়সী প্রথম মায়ের? সরলা অগত্যা কাঁচের গ্লাসটাই ছুঁড়ে মারে। একেবারে মাথায় গিয়ে লাগে গ্লাসটা। মেঝেতে পড়ে ঝনঝন করে টুকরো টুকরো হয়ে যায়। অস্ফুট আর্তনাদ করে মণিমালা ধড়মড় করে উঠে বসে। নমস্কার, গল্পের ঝালমুড়িতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, হাসপাতালে। আসুন শুরু করা যাক গল্পটি। শেষ পর্যন্ত হাসপাতালেই যেতে হলো সরলাকে। মেয়েদের জন্য বিশেষ হাসপাতাল মাতৃমন্দিরে। 3টি মেয়েকে জন্ম দিয়েছে সরলা, নির্বিঘ্নে, প্রায় বিনা কষ্টেই। কে জানে এবার যে কি হলো ব্যাপারটা? কোনো দৈবদানব পেটে এলো নাকি? অল্প অল্প প্রসব বেদনার সঙ্গে এমন কতকগুলি লক্ষণ দেখা দিল যে ডাক্তারবাবু সরাসরি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা দিলেন। বাড়িতে রীতিমতো বিপদের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। প্রথমে সরলা ভয়ে ভাবনায় একটু দিশাহারা হয়ে গিয়েছিল, কিন্তু হাসপাতালে বড় হল ঘরটিতে কয়েকজন নতুন মা ও হবুমার মধ্যে ঠাঁই পাওয়ার অল্প সময়ের মধ্যেই নিজেকে সে সামলে নিতে পারে। সরলা চিরদিনই খুব মিশুকে। বেড ছেড়ে নামা বারণ তার। নিজের বেডে শুয়ে বসেই সে কাছাকাছি বেডের অধিকারিণীদের সঙ্গে আলাপ জমিয়ে নেয়। এপাশের বেডে প্রায় তার সমবয়সী এবং প্রায় তারই মতো সেকেলে 4টি সন্তানের মা প্রভা রয়েছে, কিন্তু তাকে তার ভালো লাগে না। তার মুখে কেবল নিজের দুঃখ দুর্দশারই গান। এতগুলি নতুন মা আর হবুমার মধ্যে একমাত্র তারই যেন কপালমন্দ। ওপাশের বেডে অল্প বয়সী মণিমালাকে তার খুব পছন্দ হয়েছে। 3 দিন আগে মণিমালার একটি মেয়ে হয়েছে। যতই স্মার্ট আর একেলে মেয়ে হোক না কেন, প্রথম কচি মেয়েটাকে নিয়ে কি বিব্রতই না সে হয়ে পড়েছিল। জগৎজোড়া জীবনের খেলা চালিয়ে যাওয়ার কাণ্ড কারখানায় আনাড়ি অবুঝ খেলোয়াড়িনীর মতো এই প্রথম সে জড়িয়ে পড়ে। অল্প অল্প প্রসব বেদনা নিয়ে সরলা তাকে 3 দিন দুরাত্রি বোঝায়, দেখায়, হাতে নাতে শেখায় কি করে কচি বাচ্চা সামলাতে হয়। বেড ছেড়ে নামার নিষেধাজ্ঞাটা বারবার সরলা অবহেলা করে। একদিনে যেন ভাব জন্মে যায় কাঁচা ও পাকা দুটি মায়ের মধ্যে। 3য় দিন বিকেলের মধ্যেই বড়ই অস্বস্তি বোধ করতে শুরু করে সরলা। বেদনা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, কিন্তু 3 বারের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে এ বেদনাকে যেন প্রসব বেদনা বলে চিনতেই পারছে না সরলা। এ বেদনা একদম তার কাছে অপরিচিত। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় প্রসবাগারে। রাত 10টায় সে জ্ঞান হারায়। বাচ্চাটাকে কেটে বার করার সম্ভাবনার কথা 2-1 বার উকি দিয়ে যায় ডিউটিরত ডাক্তারের মনে, কিন্তু রাত 1টা নাগাদ যন্ত্র দিয়ে টেনে বার করা সম্ভব হয় সরলার ছেলেটাকে। 8 ঘন্টা পরে তাকে ও বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বেডে। অন্য হবু মায়েদের প্রসবাগারে নিয়ে যাওয়া বিষম রকম জরুরি হয়ে দাঁড়িয়েছে। নিত্যকার ব্যাপার। প্রয়োজনের তুলনায় প্রায় যেন জোড়াতালি দেওয়া ব্যবস্থা। কোনো রকমে কাজ চালিয়ে যাওয়া আর কি। ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরে আসতে শুরু হয়। সুগভীর বেদনার চেতনাহীন অতল গহ্বর থেকে সরলা উঠে আসতে থাকে নবতম মাতৃত্বের চেতনা ও অনুভূতির স্তরে। ভালো করে জ্ঞান ফিরে আসার আগেই সরলা টের পায় তার নতুন বাচ্চাটি কাঁদছে না, নড়ছে না। বৈদ্যুতিক শক লাগার মতোই অনুভূতিটা যেন 2-4 মিনিটের মধ্যেই তার সমগ্র চেতনাকে টনটনে করে তোলে। কি করা যায়? ডাক্তার বা নার্স কেউ কাছে নেই। সরলা মাথা তুলবার, উঠে বসবার চেষ্টা করে, কিন্তু ক্ষমতায় কুলোয় না। কি করা যায়? নজর পড়ে পাশের বেডে ঘুমন্ত মণিমালার দিকে। সরলা ক্ষীণস্বরে তাকে ডাকে, তারপর মাথার বালিশটা ছুঁড়ে মারে। কিন্তু নরম বালিশের গায়ে কি ঘুম ভাঙে কাঁচা বয়সী প্রথম মায়ের? সরলা অগত্যা কাঁচের গ্লাসটাই ছুঁড়ে মারে। একেবারে মাথায় গিয়ে লাগে গ্লাসটা। মেঝেতে পড়ে ঝনঝন করে টুকরো টুকরো হয়ে যায়। অস্ফুট আর্তনাদ করে মণিমালা ধরপড় করে উঠে বসে। সরলা ক্ষীণস্বরে বলে, বাচ্চাটা কাঁদছে না, নড়ছেও না। মরে গেছে নাকি দেখবে একবার? কাঁচের গ্লাসের আঘাতে স্মৃতির পেছন দিকটা জখম হয়েছিল মণিমালার। মণিমালা এদিকে পেছন ফিরে ঘুমোচ্ছিল। ঘন কালো চুলের নিচে চাপা পড়ে যায় তাজা রক্ত।
সরলা বহুদিন জানতেও পারেনি যে গ্লাস ছুঁড়ে মেরে মণিমালার মাথায় রক্তপাত ঘটিয়ে সে নবজাত সন্তানকে বাঁচাবার শেষ চেষ্টা করেছিল। অতি কষ্টে হলেও মণিমালা ব্যস্ত সমস্ত হয়ে ওঠে। বাচ্চাটাকে কাঁদাবার এবং নড়াচড়া করাবার অনভ্যস্ত প্রক্রিয়া ঘটিয়ে ব্যর্থ হয়ে নিজে গিয়ে ডেকে আনে ঘুমন্ত ডাক্তার গোস্বামীকে। বাচ্চাটার কচি গা ফুঁড়ে একটা ইঞ্জেকশন দিয়ে চটপট শেক ইত্যাদি আরও কয়েকটা জরুরি ব্যবস্থা করে ডাক্তার গোস্বামী মণিমালাকে বলেন, দেরি হয়ে গেছে, কি হয় দেখা যাক। সঙ্গে সঙ্গে সরলা ক্ষীণস্বরে কেঁদে ওঠাই ডাক্তার গোস্বামী ও মণিমালা দুজনেই বিব্রত বোধ করে। কদিন ধরে কষ্ট পেয়ে আসছে, কয়েক ঘন্টা অজ্ঞান হয়েছিল। সে বালিশ গেলাস ছুঁড়ে মেরে মণিমালাকে জাগিয়ে ডাক্তারকে সক্রিয় করেছে। ডাক্তারের নিচু গলায় বলা প্রতিটি কথা শুনে ক্ষীণস্বরে সে এখন কাঁদছে। মেয়েদের প্রাণশক্তির চরম প্রকাশ কি সত্যই তবে মা হবার ক্ষমতায়? 7-8 দিন কষ্ট পেয়ে কয়েক ঘন্টা জ্ঞান হারিয়ে থেকে একটা বাচ্চাকে জন্ম দিয়ে যেটুকু প্রাণশক্তি অবশিষ্ট ছিল তাও বোমার চেয়ে কার্যকরীভাবে প্রয়োগ করতে পারে শুধু জ্ঞানটুকু ফিরে আসা মাত্র। বাচ্চাটা একটু নড়ে চড়ে নিষ্পিস করে ওঠে, তারপর হঠাৎ ওয়া ওয়া করে কেঁদে ওঠে। সেই কান্নার আওয়াজ শুনেই সরলা আবার জ্ঞান হারায়। সে যেন সজ্ঞান হয়েছিল শুধু সদ্যজাত সন্তানটার জীবন কান্না শোনার জন্য। দুদিনেই সরলা অবশ্য নিজেকে সামলে নেয়। হেসে খেলে অবহেলার সঙ্গে 3-3টে মেয়েকে জন্ম দেওয়া পাকাপোক্ত মা তো। 2-1 দিনের মধ্যে ছেলেকে বুকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করে দেয়। হাসপাতালে ভাড়া করা বেডে ছেলে জন্মানোর খরচ বড় বেশি চড়া। মণিমালা আগের দিন বাড়ি ফিরবে, সরলার ছুটি হবে পরের দিন। মণিমালা জিজ্ঞাসা করে, খুশি হয়েছেন তো, ছেলে হয়েছে? সরলা বলে, খুনে ছেলে, প্রায় খুন করেই ফেলেছিল। মণিমালা একটু ভেবে বলে, এখন আপনাকে বলি, দোষ হবে না। জানেন, এই হাসপাতালে আমার মা ছেলে জন্ম দিতে এসে মারা গিয়েছিলেন। ভাইটা বেঁচে আছে। আপনাকে শুধু কষ্ট দিয়েছে নির্দোষ অজ্ঞান বেচারা আপনার ছেলেটা, আর আমার খুনে ভাইটা মাকে খেয়ে শেষ করেছিল। সরলা চমৎকৃত হয়ে জিজ্ঞাসা করে, তোমার ভয় হলো না এই হাসপাতালে আসতে? মণিমালা শীর্ণ সুন্দর মুখে হাসি টানার চেষ্টা করে বলে, ভয় কী জানি, সব যেন কেমন গুলিয়ে গিয়েছিল। 10 মাসের পেটের দায়টা ঠিকমতো নামানো ছাড়া কোনো ভাবনা চিন্তাই ছিল না মাথায়। নিজে মরব কি বাঁচব মোটেই তা ভাবিনি। সরলা হেসে বলে, ওটাই তো আসল কথা, নইলে এত ঝঞ্ঝাট এত যন্ত্রণা শুয়ে আমি মা হতে চাইতাম কেন? মুশকিল তো এইখানেই। এতেই আমরা বাঁচার মজা পাই। খুশি মনে বারবার মা হতে চাই, আর না হলেই কষ্ট পাই। ঠিকানাটা নেওয়াই ছিল। ছেলের ঘাড় শক্ত হতেই সরলা তাকে নিয়ে মণিমালার 2খানা ঘরের ছোট ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। ছেলেকে মণিমালার কোলে তুলে দিতে দিতে বলে সে, যা আসল মায়ের কাছে যা, আমি তো শুধু তোকে জন্ম দিয়েছি, এই মা তোর প্রাণ বাঁচিয়েছে বলে মণিমালার কোলের মেয়েটিকে তুলে নেয় সে। মণিমালা বলে, ইস, সে কথা ভাবলেও গা শিউরে ওঠে। আপনার জ্ঞান হতে যদি আর কিছুক্ষণ দেরি হতো, গেলাস ছুঁড়ে মারার কথা যদি আপনার মাথায় না আসতো, মা গো, ডাক্তার বলে দিয়েছিলেন আর 10-15 মিনিট দেরি হলেই ভাড়া কাটানো যেত না। সরলা প্রথমেই লক্ষ্য করেছিল যে মণিমালার চুলে একটা অদ্ভুত পরিবর্তন ঘটেছে। মুখের চেহারাও সেজন্য অনেকটা অন্যরকম হয়ে গেছে। হাসপাতালে দেখেছিল মোটা লম্বা গোছের পিঠ ঢেকে দেওয়া চুল, সেই চুল আজ দাঁড়িয়েছে ছোট হয়ে, অল্প বয়সী স্কুলের মেয়েদের চুলের মতো। একেলে শখের ব্যাপারটা ঠিক কি বুঝে উঠতে না পেরে চুলের কথা জিজ্ঞাসা করতে সংকোচ হচ্ছিল সরলার। পরে জেনে নেবে ভেবে সে প্রশ্ন করে, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব ভেবেছিলাম। গ্লাস ছুঁড়ে তো মারলাম মাথায়, তুমি চিৎকার করে ধর্মড়িয়ে উঠেওছিলে, খুব লেগেছিল তাই না? একটু হেসে মণিমালা বলে, মাথা কেটে রক্ত বেরিয়েছিল, অনেকটা কেটেছিল। মেয়ে সামলাতেই প্রাণ যায়, ওদিকে নজর দিতে খেয়ালই থাকেনি। ঘাটটাই একেবারে সেপটিক হয়ে গেছিল, মাথা ন্যাড়া করতে হয়েছে, তাই চুলের এই দশা। কি করি, বব করে স্কুলের মেয়ে সেজেছি।
বেশ একটা টাক পড়ে গেছে, দেখবেন। চুল সরিয়ে মণিমালা তাকে ক্ষতচিহ্নটা দেখায়। সরলার মুখের ভাব দেখে বলে, না না, দুঃখ করবেন না, একটু কেটেছে, একটা দাগও হয়েছে, তাতে কি, ও তো চুলে ঢাকাই থাকবে। সত্যি কথা বলি আপনাকে, ন্যাড়া হবার সময় কান্না পাচ্ছিল প্রচণ্ড, বড় রাগও হচ্ছিল আপনার ওপর। কি চুল ছিল আমার, সবাই হিংসা করত। ন্যাড়া হবার পর আস্তে আস্তে ভারী আরাম লাগতে লাগলো, কিন্তু আয়নায় মুখ দেখে মনটা খানিকক্ষণ বিগড়ে যেত ঠিকই, কিন্তু তারপরে ভারী স্বস্তি লাগতো। মণিমালা একটু হাসে, সহজ শান্ত হাসি। বেঁচেছি মনে হয়, জানেন তো। মোটা গোছের লম্বা চুল থাকার যে কি ঝঞ্ঝাট, মেয়ে নিয়েই পারি না, একটা বোঝা থেকে যেন রেহাই পেয়েছি। সরলা বলে, তোমার চুলের বড় বার আছে, দেখতে দেখতে আগের মতো হয়ে যাবে, দেখো, আরও হয়তো ভালো হবে। ন্যাড়া হলে চুল বাড়ে শুনেছি। মণিমালা মাথা নেড়ে বলে, চুল আর আমার বাড়বে না, বাড়তে দিলে তো বাড়বে। আমার দরকার নেই এক গাদা চুলের মস্ত বাহার খোপার। অন্যদের মনে হিংসা জাগাবার বিশ্রী সুখও আমি আর চাই না। মা গো মা, চুল নিয়ে কি হাঙ্গামা, শুধু তেলের কি খরচ চুলের পেছনে। সরলা একটু আশ্চর্য হয়ে মণিমালার মুখের দিকে চেয়ে থাকে। মণিমালার মেয়ে তার কোলে, মণিমালার কোলে তার ছেলে, এর সঙ্গে কিন্তু বেমানান মনে হয় না। মেয়ে মানুষ হয়েও মণিমালার মোটা গোছের লম্বা চুলের মায়া কাটানোর, কিংবা সেকেলে মাঝবয়সী গিন্নিবান্নি মানুষ হয়েও মণিমালার সঙ্গে তার ভাব জমানোর। ধন্যবাদ, আবার আসবো অন্য গল্প নিয়ে। ভালো লাগলে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন।